আমরা গত সেশনে বলছিলাম যে এই চ্যাপ্টারের একটা পোর্শন শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারের দুইটা পোর্শন, সব থেকে বড় পোর্শনটা আসলে শেষ। একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, একটা তড়িৎ বিশ্লেষণ কোষ। এক জায়গায় বিদ্যুৎ তৈরি হয়, এক জায়গায় বিদ্যুৎ ব্যবহৃত হয়। আমরা গতকাল পর্যন্ত হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ শেষ করছি, মানে যেখানে বিদ্যুৎ ব্যবহৃত হয়, যেখানে বিদ্যুৎ আমি ইউজ করি, ভিতরে অনেক রিয়েকশন টিয়েকশন হয়। আমরা আজকে থেকে শুরু করব তড়িৎ রাসায়নিক কোষ, ইংলিশে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সেল, যেটাকে বলা হয় ব্যাটারি। এখন ইলেকট্রোকেমিক্যাল সেল যখন আমরা শুরু করব, তখন আমাদেরকে এইটুকু বুঝতে হবে যে এইখানে বিদ্যুৎ তৈরি করে। ওকে, সো এখানে হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হয়। দুনিয়ায় যত ব্যাটারি আছে, একেবারে আমাদের পেন্সিল ব্যাটারি থেকে শুরু করে আমাদের হচ্ছে সব থেকে অ্যাডভান্স ব্যাটারি, ধরলাম হচ্ছে সাইবার ট্রাক বা টেসলা গাড়ির যে ব্যাটারি আছে সেই ব্যাটারি পর্যন্ত, সবই হচ্ছে এটা দিয়ে আমাদের হচ্ছে কাজ করে। সো ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল সেলের ইভলভ কিভাবে হয়েছে আমি একটু একটু করে বুঝাই দিই। যে প্রথমে সায়েন্টিস্টরা, মানে এটা আমি বোঝানোর জন্য বলতেছি আর কি, সায়েন্টিস্টরা করলো কি, এরকম একটা পাত্র নিল, ধরলাম একটা পাত্র নিছে, এবং সেই পাত্রের মধ্যে সে জিঙ্ক সালফেট দিছে। ধরো এখানে আমার কাছে জিঙ্ক সালফেট আছে, এবং তার মধ্যে এখানে সে একটা দণ্ড নিল। সো একটা পাত্র, সেই পাত্রের মধ্যে জিঙ্ক সালফেট আছে, এবং সেখানে সে একটা দণ্ড দিছে। আর সবাইকে একটু বলে দিই যে এরা যে বিদ্যুৎ তৈরি করে, বিদ্যুৎ তৈরি করা মানে তো কিন্তু ইলেকট্রনের ফ্লো তৈরি করা। আমরা তো জানি যে বিদ্যুৎ তৈরি করা মানে হচ্ছে বিদ্যুৎ ফ্লো করা, মানে ইলেকট্রন ফ্লো করা। সো বিদ্যুৎ তৈরি করা মানে ইলেকট্রনের ফ্লোটা তৈরি করা। তো তাদের দ্রবণে ছিল হচ্ছে জিঙ্ক সালফেট। এই যে এইখানে হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণে, আর তার একটা দণ্ড নিল, সেটা হচ্ছে জিঙ্কের দণ্ড। তো জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্কের দণ্ড নিয়ে দেখলো যে এখানে আসলে কোনো বিদ্যুৎ টিদ্যুৎ কিচ্ছু তৈরি হয় না। তার একটা তারটার নিচে দিয়ে দেখে যে এখানে আসলে কোনো কিছু তৈরি হচ্ছে না। তো এই সেলটা আসলে কাজ করলো না। তারপরে আসলে আমরা তো এখানে বুঝি, আমাদের যে জিনিসগুলো আশেপাশে স্টাবলিশড দেখি, এর কোনোটাই আসলে একদিনে স্টেজে আসে নাই, আস্তে 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 করে একজন দুইজন কাজ করতে করতে তারপর এখানে আসে। এরপর তারা করলো কি, যে এরকম হচ্ছে বড় একটা পাত্র নিল, এবং সেই বড় পাত্রের মধ্যে মানে দুইটা কম্পার্টমেন্ট নিল, একেবারে সলিড আলাদা দুইটা কম্পার্টমেন্ট। এবং এই এক কম্পার্টমেন্টে তারা নিল হইতেছে জিঙ্ক সালফেট, আর আরেকটা কম্পার্টমেন্টে তারা নিল হচ্ছে কপার সালফেট। মানে দুইটা ভিন্ন রকম আর কি। ওকে, সো এই পাশে নিল হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ, এই পাশে নিল হচ্ছে কপার সালফেটের দ্রবণ। আর জিঙ্ক সালফেট দ্রবণে তারা হচ্ছে জিঙ্কের একটা দণ্ড নিল, আর কপার সালফেট দ্রবণে তারা কপারের একটা দণ্ড নিল, নিয়ে একটা তার দিয়ে যুক্ত করলো। তো এখানে কি হয়, এই পাশে জিঙ্ক সালফেট আছে, এই পাশে কপার সালফেট আছে। তো জিঙ্ক সালফেট এবং কপার সালফেট আছে, দুইটা দুই রকমের। জিঙ্ক সিরিজে উপরে আছে, তাহলে জিঙ্ক ইলেকট্রন দান করতে চায়, কপার ইলেকট্রন গ্রহণ করতে চায়, তাই না? তাহলে এই পাশে কি রিয়াকশনটা হয়, এই পাশে রিয়াকশন হইতেছে এইটা। সো জিঙ্ক সে দুইটা ইলেকট্রন দান করে, জিঙ্ক 2+ হয়। মানে প্রতিনিয়ত এখানে যে জিঙ্কের দণ্ড ছিল, সেইখান থেকে জিঙ্ক দ্রবণে চলে যায়। বুঝো কিনা? প্রতিনিয়ত দণ্ড থেকে জিঙ্ক আয়নিত হয়ে 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 দ্রবণে চলে যাচ্ছে। আর এইখানে যে কপার আয়নটা ছিল, Cu2+, মানে দ্রবণে যে কপার আয়নটা ছিল, সে করে কি এই দণ্ডের সংস্পর্শে যায়। দণ্ডের সংস্পর্শে গিয়ে এই যে এখান থেকে যে ইলেকট্রনটা যাচ্ছে, দুইটা ইলেকট্রন যাচ্ছে, সেই ইলেকট্রন তো এই দণ্ডে এসে পৌঁছাবে, তাই না? এখানে কিন্তু বাইরের কোনো ব্যাটারি নাই, বাইরের কোনো সোর্স নাই, কারণ ও নিজেই ব্যাটারি। কপার যখনই আসলে দণ্ডের সংস্পর্শে যায়, তখনই কপার ওই ইলেকট্রন গ্রহণ করে, Cu2 দুইটা ইলেকট্রন গ্রহণ করে এখানে কপার হিসেবে জমা হয়। সো এ আসলে এখানে গিয়ে জমা হচ্ছে। এবং আমাদের কিন্তু এখানে উদ্দেশ্য সাধিত হয়ে গেছে। ভাই কেমনে উদ্দেশ্য সাধন হইলো? সাধন হইলো এই কারণে, আমার মেইন উদ্দেশ্য ছিল বাইরে থেকে একটা তার, সেই তারের মধ্যে দিয়ে যেন বিদ্যুৎ যায়। সো এখানে বাইরে থেকে একটা তার আছে এবং তার মধ্য দিয়ে ঠিকই বিদ্যুৎ যাচ্ছে, মানে আমার আসলে এখানে আর কোনো সমস্যা নাই। এবং কোনটা অ্যানোড বলবো কোনটা ক্যাথোড বলবো,
আগে তো আমরা দেখছি যেটা ব্যাটারির পজিটিভের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে অ্যানোড, আর যেটা নেগেটিভের সঙ্গে যুক্ত সেটা ক্যাথোড। এখানে তো ব্যাটারি নাই, ও নিজেই ব্যাটারি। তাহলে অ্যানোডের পরিচয় কি ছিল মনে আছে? অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। তো যেহেতু এইখানে ইলেকট্রন ছাড়ন হয়েছে, তার মানে হইতেছে জিঙ্ক এখানে অ্যানোড, কপার এখানে ক্যাথোড। সোজা কথা, সিরিজের যে উপরে সে কি হবে? সে অ্যানোড হবে। জিঙ্ক এবং কপারের মধ্যে জিঙ্ক উপরে আছে, তাহলে জিঙ্ক ও কপারের মধ্যে জিঙ্ক যেহেতু উপরে আছে, জিঙ্ক অ্যানোড হবে। যদি এমন হইতো জিঙ্কের সাথে অ্যালুমিনিয়াম হইতো, জিঙ্ক আবার ক্যাথোড হইতো। তো এখানে অ্যানোড ক্যাথোড কিন্তু আপেক্ষিক। এবং দেখো, ইলেকট্রন কি হয়, অ্যানোড থেকে উৎপন্ন হয়ে ক্যাথোডে গিয়ে শোষিত হয়। আমি এটা একটু লিখে দিচ্ছি, যে ইলেকট্রন অ্যানোড থেকে উৎপন্ন হয়ে অ্যানোড থেকে উৎপন্ন হয়ে ক্যাথোডে সঞ্চিত হয় বা ক্যাথোডে শোষিত হয়, যাই লিখে। তাহলে একটু সংক্ষেপে বলে দেই, আমার এক পাশে জিঙ্ক আছে, এক পাশে কপার আছে। ভালো কথা, জিঙ্ক এবং কপার আছে। এই পাশে যে জিঙ্ক দণ্ড আছে, সেই জিঙ্ক দণ্ড সিরিজের উপরে আছে। তো কপার এবং জিঙ্কের মধ্যে আপেক্ষিকভাবে যদি আমি চিন্তা করি, কপার নিচে আছে, জিঙ্ক উপরে আছে, মানে জিঙ্ক ইলেকট্রন ছাড়তে চায়। তো জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দ্রবণে চলে আসবে জিঙ্ক আয়ন হিসাবে। এই ইলেকট্রনটা তার দিয়ে কপারের কাছে পৌঁছায়। এই কপার আয়নটা, দ্রবণে যে কপার আয়ন আছে, সেই কপার আয়নটা এই দণ্ডের সংস্পর্শে আসলে ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করেই দণ্ডে সঞ্চিত হয়। তাহলে আমি বলতে পারি, সার্কিট তো পূরণ হয়েছে। এই যে এখান থেকে ইলেকট্রন উৎপন্ন এখানে গেছে, এটাই তো সার্কিট। ব্যাটারি বলতে আমরা যে ওই যে ইয়া নেই না, এই যে বড় ছোট বড় ছোট, সো এই যে এর মাঝখানে তো আসলে ডিরেক্ট কোনো কানেকশন থাকে না, এর মাঝখানে তো বিভিন্ন কেমিক্যালস থাকে। এই বড় ছোট দিয়ে তো আসলে অ্যানোড ক্যাথোড বোঝানো হয়। আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল পড়ছি। এখন দেখি, তাহলে আমি বলতে পারি যে কপার, এই জিঙ্ক দণ্ড বা অ্যানোড হচ্ছে ইলেকট্রনের একটা সোর্স, ইলেকট্রনের ফ্যাক্টরি। কোনটা? অ্যানোড। তো অ্যানোড যদি ইলেকট্রনের ফ্যাক্টরি হয়, অ্যানোড ইলেকট্রন বেশি থাকবে। খুবই স্বাভাবিক যে তুমি যদি হচ্ছে এই যে নাবিস্কো বিস্কিটের কোম্পানি দিয়ে পাশ দিয়ে যাও, যারা ওই মহাখালী তারপর হচ্ছে তেজগাঁ রাস্তা দিয়ে যায়, গেলেই বিস্কিটের সুন্দর স্মেল পাওয়া যায়। যারা ঢাকায় থাকে এটা রিলেট করতে পারবে, ঢাকার বাইরের মানুষ টের পাবে না। ধরো বা যদি বাসে ঘুমায় যাও, তাও যখনই বাসটা মহাখালী নাবিস্কো পার হয় তখন বোঝা যায় যে এটা মহাখালীর সামনে দিয়ে যাচ্ছে, কারণ এত সুন্দর স্মেল আসে বিস্কিটের স্মেল। তো বিস্কিটের মানে ফ্যাক্টরির আশেপাশে বিস্কিটের স্মেল আসবে, খুবই স্বাভাবিক। ঠিক সেরকম এই যে অ্যানোড ইলেকট্রন উৎপন্ন হয়, মানে অ্যানোড হচ্ছে ইলেকট্রনের ফ্যাক্টরি। তাহলে অ্যানোড ইলেকট্রন বেশি থাকবে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এখানকার অ্যানোড কি ওই চার্জের দিক দিয়ে নেগেটিভ নাকি পজিটিভ? কি মনে হয়? অ্যানোড কিন্তু চার্জের দিক দিয়ে হইতেছে নেগেটিভ তড়িৎদ্বার। আমাদের ওই সেলটা, যে সেলটা আমরা গত সেশন পর্যন্ত পড়ছি, সেই সেলগুলোতে কিন্তু অ্যানোড পজিটিভ তড়িৎদ্বার ছিল। এখানে কিন্তু বিশাল একটা পার্থক্য। আর এটা কিন্তু আমাদের এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে, যে তড়িৎ বিশ্লেষণ কোষের অ্যানোড পজিটিভ হইলো, তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড নেগেটিভ কেন? এরকম প্রশ্ন আসে। অথবা এরকম প্রশ্ন এমসিকিউতে আসে যে তড়িৎ বিশ্লেষণ কোষের অ্যানোড কিরকম, তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড কিরকম। এরপর আসি, এইখানে কিছু সমস্যা আছে। এইখানে যে সেলটা আমি দেখালাম, এই সেলে কি সমস্যা আছে? এই সেলে সমস্যা হইতেছে যে আমি প্রতিনিয়ত এখান থেকে জিঙ্ক এখানে আসলো। খেয়াল করো, ইলেকট্রনের ফ্লো যদি আমাকে কন্টিনিউ রাখতে হয়, তাহলে জিঙ্ক ভেতরে আসতে হবে, আর কপার এখানে গিয়ে জমা হতে হবে। তো এখানে জিঙ্ক প্রতিনিয়ত আসছে 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 আসছে। একটা সময় এই দ্রবণটা কি স্যাচুরেটেড হয়ে যাবে না? বুঝি তো? একটা সময় গিয়ে কিন্তু জিঙ্ক এখানে আর আসবেই না। আবার কপার এখানে জমা হচ্ছে জমা হচ্ছে জমা হচ্ছে, এক সময় কিন্তু কপার শেষ হয়ে যাবে। তাহলে জিঙ্ক আর আসছে না, কপার শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা সমস্যা। খুব বেশিক্ষণ এই সেলটা রান করবে না। আবারও বলে দিচ্ছি, বিদ্যুৎ ঠিকই তৈরি হচ্ছে। হ্যাঁ, ভালো কথা, বিদ্যুৎ তৈরি হচ্ছে। তো আমাকে তো খালি বিদ্যুৎ তৈরি করলে হবে না, বিদ্যুৎ তৈরি করার সোর্সটাকেও তো অ্যালাইভ রাখতে হবে। সো বিদ্যুৎ তৈরি যে করছে, এখান থেকে জিঙ্ক দ্রবণে চলে আসলো। চলে আসতে 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 একটা সময় কিন্তু এই দ্রবণটা জিঙ্ক দ্বারা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তখন নতুন করে জিঙ্ক আর এখানে আসবে না। জিঙ্ক যদি না আসে, সে ইলেকট্রন ছাড়বে না। ইলেকট্রন না ছাড়লে সার্কিট দিয়ে ইলেকট্রন যাবেও না।
আবার এখানে কপার যে জমা হচ্ছে 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 একটা সময় জমা হইতে হইতে কপার কিন্তু আর থাকবে না, কপার শেষ হয়ে যাবে। কপার যদি শেষ হয়ে যায় তখন আর ইলেকট্রন গ্রহণ করবে না, আর কপার যদি গ্রহণ না করে এখান থেকে আর যাবে না। So, আমাদের সমস্যা হচ্ছে জিঙ্ক আয়ন এখানে বেড়ে যাওয়া, কপার আয়ন এখানে কমে যাওয়া। আচ্ছা, নেগেটিভ তড়িৎদ্বার কেমনে হয় আমি আবারও বোঝাচ্ছি। অ্যানোডে ইলেকট্রন উৎপন্ন হয়ে ক্যাথোডে সঞ্চিত হয়। তাহলে যেখানে ইলেকট্রন উৎপন্ন হয় সেখানে তো ইলেকট্রন বেশি থাকবে, খুবই স্বাভাবিক না? যেখানে যে জিনিস তৈরি হয় সেখানে সেই জিনিস বেশি থাকবে। তাহলে অ্যানোডে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, সো অ্যানোডে ইলেকট্রন বেশি থাকবে, অ্যানোডে নেগেটিভ। ইলেকট্রন বেশি থাকাটাকে তো আমরা নেগেটিভ বলি। এখন এখানে যে প্রবলেমটা আমরা পাইলাম, প্রবলেমটা হচ্ছে অ্যানোড, ওই এইখানে দুটো কোষ তো, এই অর্ধকোষ ওই অর্ধকোষ বলে আর কি। এই পাশে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে, ওই পাশে নেগেটিভ চার্জ কমে যাচ্ছে। তো এই সমস্যাটা সমাধান তারা কেমনে করলো সেটা একটু আসি। তারা নতুন একটা আইডিয়া নিয়ে আসলো। এত সময় লাগে কেন সেভ হইতে? তারা এটা সমাধান করলো হচ্ছে এইভাবে। ধরো এভাবে তারা হচ্ছে এরকম একটা সেল নিল। মানে সেল আমার যেরকম সেরকমই ছিল, কিন্তু তারা মাঝখানে একটা পর্দা নিল, এই যেরকম একটা পর্দা। এটাকে আমরা বলি সেমি পারমিয়েবল মেমব্রেন। কি বললাম ভাইয়া? এটা হচ্ছে সেমি পারমিয়েবল একটা পর্দা। সেমি পারমিয়েবল পর্দা মানে হইতেছে, এটাকে বলা হয় হইতেছে অ্যানায়ন এক্সচেঞ্জ মেমব্রেন। একটু একটু করে আসে, এখানে অনেক কথা বলবো আর কি। তো কথাগুলো একটু সবাই মনোযোগ দিয়ে শুনবা, আর একটু এখানে চওড়া নেই, তাইলে আমার জন্য সুবিধা হবে। দেখো, এই হচ্ছে আমার কাছে পর্দা আছে, মাঝখানে একটা পর্দা নিলাম, আর এই পাশে হচ্ছে একটা দ্রবণ নেওয়া হয়েছে, এই পাশে। এই পাশে আমরা আরেকটা দ্রবণ নিচ্ছি, ওই যে আগের মতো। এবং কি কি নিছি? এক পাশে জিঙ্ক নিছি, এক পাশে কপার নিছি। এই পাশে জিঙ্ক সালফেট আছে, আর এই পাশে হচ্ছে কপার সালফেট আছে। জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্কের দণ্ড আছে, আর কপার সালফেটের মধ্যে কপারের দণ্ড আছে। ওকে। তো ভাই এখানে সুবিধা কি হচ্ছে? এখানে একটা সুবিধা হচ্ছে, আগের মতো দেখি কি ঘটনা ঘটে। যে আমাদের এখানে যেটা হচ্ছিল যে প্রতিনিয়ত এখান থেকে জিঙ্ক দ্রবণে চলে আসছিল, এই যে জিঙ্ক আয়নগুলো এখানে চলে আসবে। আর এখান থেকে কি হচ্ছিল, প্রতিনিয়ত কপার আয়নগুলো ওই তড়িৎদ্বারে গিয়ে জমা হচ্ছিল। তো এটাই তো আমাদের সমস্যা ছিল, যে এখানে জিঙ্ক আয়ন বেড়ে যাচ্ছে, এখানে কপার আয়ন কমে যাচ্ছে। এখানে যে পর্দাটা আমরা নিছি, এই পর্দাটাকে বলা হয় যে অ্যানায়ন এক্সচেঞ্জ মেমব্রেন। কি বলা হয় আমি একটু বলে দিই। এই পর্দাটার নাম হইতেছে অ্যানায়ন এক্সচেঞ্জ মেমব্রেন। MEMBRANE। কোনটা? মাঝখানে যেটা আমি দাগ দাগ দিয়ে দেখাইলাম ওইটা, এই যে এটা অ্যানায়ন এক্সচেঞ্জ মেমব্রেন। এখন এই মেমব্রেনটা খুব ফানি একটা কাজ করে। সায়েন্টিস্টদের চিন্তা ভাবনা কি ছিল জানো? সায়েন্টিস্টদের চিন্তা ভাবনা ছিল যে ভালো কথা, আমার দুই পাশে একটা কমন জিনিস আছে। কমন জিনিস কি? সালফেট আছে। এবং আমাদের সমস্যা কি? এই পাশে পজিটিভ চার্জ বেড়ে যাওয়া, জিঙ্ক আয়ন বেড়ে যাওয়া। আমি খুব স্লোলি স্লোলি আগাচ্ছি এই অংশটুকু, কারণ এই অংশটুকু অনেক বইতেই নাই। জিঙ্ক আয়নটা এখানে বেড়ে যাচ্ছিল, আর কপার আয়নটা এখানে কমে যাচ্ছিল। এটাই আমাদের সমস্যা ছিল। মানে এখানে পজিটিভ আয়ন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এখানে পজিটিভ আয়ন আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সায়েন্টিস্টরা চিন্তা করলো যে দুই জায়গায় তো সালফেট আছে, কিন্তু এইখানে সালফেটের পরিমাণ কি অনেক বেশি না? দেখো, সালফেট কিন্তু এখানেও আছে, সালফেট এইখানেও আছে, কিন্তু এই পাশে সালফেট কম্পারেটিভলি বেশি। ভাই কেন সালফেট এখানে বেশি? কারণ কপার তো সালফেটকে রেখে দ্রবণে ওই তড়িৎদ্বারে জমা হয়েছে, তাহলে সালফেট অনেক বেশি। তো সায়েন্টিস্টরা চিন্তা করলো, আচ্ছা আমি যদি কিছু সালফেট এই পাশে পাঠাই দিতে পারি, সালফেট তো অ্যানায়ন মাইনাস, সো কিছু সালফেটকে যদি এই পাশে পাঠাই দেওয়া যেতে পারে,
তাইলে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। এটা সায়েন্টিস্টরা চিন্তা করছিল এবং তাদের চিন্তাটা খুবই লজিক্যাল। আমি এমন একটা পর্দা দিব যে পর্দা দিয়ে নেগেটিভ চার্জ চলাচল করতে পারবে, এরকম সিলেক্টিভ পর্দা পাওয়া যায়। ওইদিকে না যাই, এটা বড় হলে জানবা যে পজিটিভ সিলেক্টিভ মেমব্রেন, নেগেটিভ সিলেক্টিভ মেমব্রেন পাওয়া যায়। তো আমাদের এখানে যে মেমব্রেন সেখান থেকে শুধু নেগেটিভটা চলাচল করতে পারবে, পজিটিভ চলাচল করতে পারবে না। সেই জন্য আমরা বলি অ্যানায়ন এক্সচেঞ্জ, মানে অ্যানায়ন এক্সচেঞ্জ করতে পারে। তো কি হয়, সালফেট এখানে বেশি। তো সালফেট যেহেতু এখানে বেশি, এই সালফেট গুলা, মানে এই যে সালফেট SO4 2 তারা আসলে এই পাশে আসতে চাবে। এই যে সালফেট গুলো যে আছে SO4 2, তারা এই পাশে আসতে চাবে, এই সালফেট গুলো এই পাশে আসতে চাবে, SO4 2। এখন এই সালফেট গুলো এখানে আসলে আমাদের যে সমস্যা দেখছিলাম আমরা আপাত দৃষ্টিতে, সেই সমস্যার সমাধান হয়ে গেছে। বাট দুনিয়া এমনই, একটা সমস্যার সমাধান হয়ে গেলে আবার নতুন সমস্যা তৈরি হয়। তো প্রশ্ন হচ্ছে ভাই, নতুন সমস্যা কি হইলো? নতুন সমস্যা হইলো, একটা দরজা দিয়ে অনেক মানুষ যদি বের হইতে চায়, তো যে পাশ দিয়ে আসলে তারা ট্রাই করছে সেই পাশে মানুষের একটা জটলা তৈরি হবে না? স্বাভাবিক হবেই তো। ধরো চিকন একটা দরজা, সেখান থেকে এমন তো না এটা একেবারে ওপেন, সেমি পারমিয়েবল, মানে হালকা হালকা যাবে, পুরোপুরি যাবে না। তো এই যে সালফেট গুলো না, এই যে আমি যেরকম দেখালাম এরকম একটা ভিড় করে থাকে। তো ভিড় করে থাকে মানে হইতেছে এই সাইডটা আসলে মাইনাস চার্জ হয়ে যায়, এই যে মাইনাস চার্জ, মাইনাস চার্জ, মাইনাস। আর এই সাইডটা দিলে অটোমেটিক্যালি কি হবে? এই সাইডে মাইনাস মানে এই সাইডে প্লাস হতে বাধ্য। তাহলে যে প্লাস মাইনাস যে হইলো একটা, প্লাস মাইনাসটাকে আমরা কি বলি? যে কোনো একটা পটেনশিয়াল বা বিভব বলি না? তো এইখানে একটা বিভব তৈরি হয়। আমাদের সেলের উদ্দেশ্য কিন্তু বিভব তৈরি করা। তোমরা জানো কিনা ইলেকট্রন যে ফ্লো করে, কেন ফ্লো করে? বিভবের জন্যই তো ফ্লো করে। তো এখানে একটা ভোল্টেজ তৈরি হইলো, পটেনশিয়াল তৈরি হইলো। যে পটেনশিয়ালটা তরলের মধ্যে তৈরি হয়েছে। তো তরলের মধ্যে তৈরি হয়েছে দেখে এদেরকে লিকুইড পটেনশিয়াল বলে। আবার এটা একটা জাংশনে তৈরি হয়েছে না, মিলনস্থলে। তো যেহেতু মিলনস্থলে তৈরি হয়েছে জন্য লিকুইড জাংশন পটেনশিয়াল বলে। তো আমাদের যে বিভবটা তৈরি হয় সেই বিভবের নাম হইতেছে লিকুইড জাংশন পটেনশিয়াল। তো অনেকের মাথায় মনে হইতেছে ভাই ভালোই তো, আমাদের উদ্দেশ্য ছিল পটেনশিয়াল তৈরি করা, আমাদের এখানে তৈরি হচ্ছে পটেনশিয়াল। বাট কাহিনী আছে এখানে। কাহিনী হইতেছে দেখো, আমাদের ব্যাটারির এই পাশটা ছিল হচ্ছে মাইনাস, এই পাশটা ছিল হচ্ছে প্লাস, মনে আছে? যে এখান থেকে অ্যানোড হচ্ছে, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। সো এই পাশটা মাইনাস, এই পাশটা প্লাস। কিন্তু তোমার আবার জাংশন যেটা তৈরি হইলো, সেখানে কিন্তু উল্টা হয়ে গেছে। উল্টা হয়ে গেছে মানে হইতেছে যে এই পাশে এখন মাইনাস হইলো, এই পাশে প্লাস হইলো। তো তোমার যে পটেনশিয়ালটা তৈরি হয়েছে সেটা কিন্তু কাইন্ড অফ কাউন্টার পটেনশিয়াল তৈরি হয়েছে। মানে তুমি যেটা তৈরি করতে চাচ্ছ সেটা কিন্তু কমাই দিচ্ছে, আমাদের অপচয় হচ্ছে। অর্থাৎ লিকুইড জাংশন পটেনশিয়ালকে সংক্ষেপে হচ্ছে এলজেপি দিয়ে সিম্বলাইজ করা হয়, এলজেপি। কিন্তু এইটা আমাদের জন্য কিন্তু আরেকটা প্রবলেম, আরেকটা সমস্যা। কেন সমস্যা? ধরো ই অফ নেট, নেট পটেনশিয়াল একটা ব্যাটারি থেকে যেটা আমরা পাই, নেট মানে যেটা আমরা পাই, নেট সমান আসলে কি হয়? ই অফ প্রডিউসড, যতটুকু প্রডিউসড হয়েছে মাইনাস লিকুইড জাংশন পটেনশিয়াল। সো লিকুইড জাংশন পটেনশিয়ালটা কিন্তু আমাদের যতটুকু তৈরি হয়েছে সেখান থেকে কমায় দিচ্ছে। কমায় দেওয়ার পরে যেটা আমরা পাই সেটা হতেছে ব্যাটারি থেকে পাচ্ছি। তাহলে আমি একটু সংক্ষেপে সবাইকে একটু বলে দেই জিনিসটা আসলে কি। আমাদের নর্মালি যদি আমি দুইটা আলাদা চেম্বার নিতাম জিঙ্ক কপারের ক্ষেত্রে, তখন সমস্যা হইতো যে অ্যানোডের ক্ষেত্রে বা জারণ অর্ধকোষ, অ্যানোড অর্ধকোষও বলা হয়, জারণ অর্ধকোষও বলা হয়। জারণ অর্ধকোষে জিঙ্কের পরিমাণটা বেড়ে যাচ্ছিল। তো জিঙ্কের পরিমাণ বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় যাবে যে জিঙ্ক নতুন করে আর ওখানে আসবে না। তো জিঙ্ক যদি ওইখানে না আসে, তার মানে হইতেছে আর নতুন করে ইলেকট্রন ছাড়বে না সে। আর কপারের পরিমাণ কি হচ্ছে? কপারের পরিমাণ যেটা হইতেছে, সেখানে কপার কমে যাচ্ছিল। তো এই সমস্যার সমাধান আমরা করছিলাম একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে, অ্যানায়ন এক্সচেঞ্জ মেমব্রেন, যেখান থেকে শুধু মাইনাস চলাচল করতে পারে, কারণ মাইনাসটা কমন থাকে আর কি, বুঝছো? তো মাইনাসটা ওই পাশ থেকে মানে ক্যাথোড চেম্বার থেকে অ্যানোড চেম্বারে আসলো। কিন্তু আসতে গিয়ে দেখলো যে মাঝখানে না একটা পর্দা যেহেতু আছে, সেই পর্দার এখানে যে প্লাস মাইনাস আছে, সেই প্লাস মাইনাসের এখানে একটা বিভব তৈরি হয়। সেই বিভবটা হইতেছে আমাদের লিকুইড জাংশন পটেনশিয়াল। এই বিভবটা আমাদের যে প্লাস মাইনাস বিভবটা তৈরি হয় তার উল্টা দিকে তৈরি হয়। এই জন্য এটা আমাদের এখান থেকে অপচয় হয়, কমে যায়। আগে তো দুইটা দেখছি সালফেট সমান ছিল, তাইলে কপার
কেমনে গেলে সালফেট বেশি হয়ে যায় কিভাবে? না 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 না, মানে কপার সালফেট, তো কপার গুলো তো আস্তে আস্তে এমন না, লিকুইড জাংশন পটেনশিয়াল কিন্তু এমন না যে হইতেছে প্রথম থেকেই তৈরি হয়। যত সময় যাবে, যত সময় যাবে তত কপার গুলো এখানে গিয়ে জমা হবে। যত সময় গড়াবে কপার গুলো এখানে গিয়ে জমা হবে, তত সালফেট গুলো একলা হয়ে যাবে। সালফেট গুলো যখন একলা হওয়া শুরু হবে তখন আবার তারা এখানে আসা শুরু হয়, বুঝছো? তো প্রথম দিকে না কোনো লিকুইড জাংশন পটেনশিয়াল থাকে না। সময় যত গড়ায় বিদ্যুৎ তৈরি হচ্ছে, আবার লিকুইড জাংশন পটেনশিয়াল বাড়ছে। এই জন্য যদি আমি গ্রাফটা দেখাইতে চাই, গ্রাফটা মোটামুটি এরকম থাকে। প্রথমে হচ্ছে বিদ্যুৎ ঠিকই থাকে। যদি আমি এরকম নেই, ধরো এখানে হচ্ছে আই নিচ্ছি আর এখানে টি নিচ্ছি। তো প্রথমে ঠিকই থাকে, তারপরে না আস্তে 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 এরকম কমে যায়। কারণ একটা সময় পরে গিয়ে না লিকুইড জাংশন পটেনশিয়াল তৈরি হওয়া শুরু হয়। এবং যত সময় যাবে এই এলজিবির মান বাড়বে। যত সময় বাড়বে এলজিবির মান বাড়বে, কারণ আরো বেশি বেশি সালফেট এখানে গিয়ে জমা হচ্ছে। ওকে, সবাই একটু হজম করো, আমি একটু পানি খেয়ে আসি। ওকে, এবার আসি, আমি এই সমস্যার সমাধান কেমনে করব? এই সমস্যার সমাধান আবার তারা নতুন একটা ভাবে নিয়ে আসলো। কিভাবে নিয়ে আসলো? তো দেখো, প্রথমে আমরা কি করছিলাম? প্রথমে আমরা একটা চেম্বার নিয়েছিলাম, সেই চেম্বারের মধ্যে একটা তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষণ নিয়েছিলাম, সেখানে কিছুই হচ্ছিল না। তারপরে আমরা দুইটা আলাদা কম্পার্টমেন্ট নিচ্ছি, সেইখানে আলাদা তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষণ নিচ্ছি এবং সেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছিল। কিন্তু সেখানে আবার একটা সমস্যা পেয়ে গেছিলাম। সেই সমস্যা কি? এই যে এই পজিটিভ আয়ন এখানে বাড়তো, নেগেটিভ পজিটিভ আয়ন এখানে কমতো। তারপরে আমি দেখলাম যে সেমি পারমিবল মেমব্রেন নিলে নতুন একটা প্রবলেম তৈরি হয়, লিকুইড জাংশন পটেনশিয়াল যেটা আমার যতটুকু উৎপন্ন হয় সেখান থেকে কমে যায়। এবার দেখি নেক্সট সমাধান কি। প্রবলেম আসবে সমাধানও তো আসবে, প্রবলেম আসবে সমাধান আসবে। সেই সমাধানটা সায়েন্টিস্টরা করলে হচ্ছে এভাবে, তারা ঠিকই হচ্ছে দুইটা এরকম চেম্বার নিল। ধরো এই হচ্ছে প্রথম চেম্বার, একটা চেম্বার, আর ধরো এই হচ্ছে আমার আরেকটা চেম্বার, দুইটা আলাদা চেম্বার। এবং আগের মতো এখানে হচ্ছে জিঙ্ক সালফেট আছে, আর এখানে হইতেছে কপার সালফেট আছে। এবং জিঙ্ক সালফেটে তারা হচ্ছে জিঙ্কের দণ্ড নিল, আর কপার সালফেটের মধ্যে কপারের দণ্ড নিল। এবং সেই আগের মতো এরকম একটা তার দিয়ে এদেরকে জোড়া লাগাইলো, অ্যাজ ইট ইজ, যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে। কিন্তু তারা করলো কি, এবারে কোনো ওই যে মেমব্রেন টেমব্রেন নিল না, তারা এরকম একটা লবণ সেতু নিল। তো লবণ সেতু কাকে বলে এটা কিন্তু প্রশ্ন অনেক আসে। আমরা লবণ সেতু নিয়ে কথা বলবো। এটাকে সেতু কেন বলা হয়? এটাকে সেতু বলা হয় হইতেছে যেহেতু দুইটা জিনিসকে কানেক্ট করে, তার জন্য এটাকে সেতু বলা হয়। তো আমরা এখানে কি নিচ্ছি? এখন সমাধান নিচ্ছি হইতেছে সল্ট ব্রিজ, BRIDGE। ওকে, এখন লবণ সেতুতে বাকি আমি আর কোনো সিম্বল দিচ্ছি না, কারণ এগুলো তোমাদেরকে আগে দেখানো হয়েছে। এখানে জিঙ্ক আছে, এখানে কপার আছে, এটা অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, ভালো কথা, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, যা যা থাকবে সবই আছে। এখন লবণ সেতুর মধ্যে সবার কি মনে আছে যে কি কি লবণ নেওয়া হয়? লবণ সেতু একটা ইউ আকৃতির পাইপ, একটা হচ্ছে ইউ আকৃতির পাইপ। কাস্ট নলও নেওয়া হয়, অথবা হইতেছে অন্য সময় দেখা যায় যে স্বচ্ছ প্লাস্টিকের নলও নেওয়া হয়। এবং মোস্ট অফ দ্য টাইমে লবণ সেতুর মধ্যে এই লবণটা নেওয়া হয়, পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডও নেওয়া হয়, বাট এইটা বেশি নেওয়া হয় আর কি। ঠিক আছে? তো এই পটাশিয়াম ক্লোরাইড যখন আমি নিলাম, এবং কিভাবে নেওয়া হয় সেটা একটু বলে দিই। ইউ আকৃতির পাইপ তো উল্টা করে দেওয়া থাকে, এখন উল্টা করে দেওয়া থাকলে তো লবণ তো পড়ে যাবে। তো প্রথমে না এই সেতুর মধ্যে
অ্যাগার জেল দেওয়া হয়, জেলের মতো সুজির মতো একটা দেওয়া হয়। না না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেওয়া হয় না। তো সুজির মতো হচ্ছে অ্যাগার জেল নেওয়া হয়, সেই জেলের মধ্যে লবণ দেওয়া হয় যেন লবণটা পড়ে না যায়। আর তাছাড়া এইখানে তুলা দিয়ে আটকানো থাকে, এখানেও তুলা দিয়ে আটকানো থাকে, কাপড় দিয়ে আটকানো থাকে, যেন লবণটা নিচে পড়ে না যায় একেবারে, মানে সরাসরি কানেকশন যেন না হয়। তো আমাদের এখানে কি হচ্ছিল, এই যে দ্রবণ থেকে জিঙ্ক আয়ন আসছিল বারবার, জিঙ্ক আয়ন, আর এই যে এখান থেকে Cu2+ এখানে গিয়ে জমা হচ্ছিল, এইটা হচ্ছিল। কিন্তু মানে যখনই আসলে এই দ্রবণে জিঙ্ক আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন এখান থেকে আসলে কোন লবণটা দ্রবণে আসবে? Cl- না, কারণ এখানে পজিটিভ বেড়ে যাচ্ছে। সো পজিটিভ যদি বেড়ে যায়, নেগেটিভটা এখানে আসবে। আবার এখানে পজিটিভ কমে যাচ্ছিল, তাহলে এখানে আবার কি আসবে? পজিটিভটা আসবে, পটাশিয়াম আসবে। এখন লবণ সেতু নিলে সমস্যার সমাধান হয় না, এখানেও কিন্তু আসলে একটা লিকুইড জাংশন পটেনশিয়াল তৈরি হয়। কিরকম তৈরি হয় সেটা একটু বুঝাই দিই। তৈরি হয়েছে এরকম, দেখো যেহেতু এখানে ক্লোরিন আসে, তাহলে এই সাইডটা কি হবে? মাইনাস হবে না? আর এই সাইডটা কি হবে? প্লাস হবে। সো এখানে কিন্তু একটা লিকুইড জাংশন পটেনশিয়াল তৈরি হলো। আর এই সাইডে আবার এখানে কি হবে? প্লাস, এখানে কি হবে? মাইনাস। তাহলে খেয়াল করছো, লবণ সেতুর দুই প্রান্তে প্লাস মাইনাস উল্টা ভাবে তৈরি হয়েছে। তো আমি বলতে পারি লবণ সেতু আমাদের কি করে, এই লিকুইড জাংশন পটেনশিয়ালের যে সামেশনটা আছে, লিকুইড জাংশন পটেনশিয়াল, এটাকে কি করে দেয়? জিরো করে দেয়। তো লবণ সেতুকে আমরা অনেকেই বলি যে আয়নের সমতা রক্ষা করে, সেটা তো করেই, বাট তার সাথে সে তরল সংযোগ বিভবকে শূন্য করে দেয়। অনেক কথা একসঙ্গে বলছি, এই কথাগুলো পরীক্ষার জন্য, এই লবণ সেতু কিন্তু ভাই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। লবণ সেতু ডেফিনেশন এবং লবণ সেতু কি করে, এটা খুবই গুরুত্বপূর্ণ, স্যারদের খুব প্রিয় জিনিস। ওই যে সেতুর মধ্যে লবণ নেওয়া হয় দেখে লবণ সেতু নাম। তাইলে আমি সবাইকে একটু বলে দেই, সেটা হতেছে আমরা প্রথমে একটা তড়িৎ বিশ্লেষণ নিছি, বাট সেখান থেকে কোনো বিদ্যুৎ উৎপন্ন হয়নি। তারপরে আমরা একটা দুইটা আলাদা কম্পার্টমেন্ট নিয়েছি। কম্পার্টমেন্ট নিয়ে আমরা দেখলাম যে এখানে বিদ্যুৎ তৈরি হয় ঠিকই, বাট একটা সাস্টেইনেবল প্রভাব পায় না। সাস্টেইনেবল প্রভাব পায় না কেন? কারণ একটা সময় এখানে জিঙ্ক আয়ন বেড়ে যাচ্ছে, এখানে কপার আয়ন কমে যাচ্ছে। 3 নম্বরে দেখলাম আমি সেমি পারমিয়েবল মেমব্রেন নিছি, যেখানে ক্যাটায়ন এক্সচেঞ্জ, সরি অ্যানায়ন এক্সচেঞ্জ করতে পারে। কিন্তু এখানে আবার কি তৈরি হয়? এখানে তরল সংযোগ বিভব তৈরি হয়, যেটা আমাদের মেইন বিভবের যে প্লাস মাইনাস, তার উল্টা হয়ে যায়। সো উল্টা হয়ে গেলে আমার জন্য লস হয়ে গেল। এটা সমাধান করে কে? লবণ সেতু। সো লবণ সেতু হচ্ছে একটা ইউ আকৃতির কাস্টল, যেখানে পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এটা লিখলেই হবে। এই লবণটা 99% কেস ইউজ করা হয়। এবং এটা কিভাবে লিকুইড জাংশন পটেনশিয়ালকে জিরো করে দেয়? দেখো এইখানে যে প্লাস মাইনাস তৈরি হলো, ভেতরে মাইনাস বাইরে প্লাস, এখানে তো আবার উল্টা তৈরি হলো, তাহলে সামেশন করলে কি হয়? জিরো হয় না? পটাশিয়াম ক্লোরাইড নেওয়া হয় কারণ এটা বেশ আয়নিক একটা যৌগ, এবং এই লবণটা জেলির মতো লবণ, এটা দিয়ে জেলি বানানো সহজ। সো এই হচ্ছে আমাদের লবণ সেতুর কাহিনী। আর এই হচ্ছে আমাদের পুরো সেলের কাহিনী। এরপরে হচ্ছে, এটা তো আমাদের লাগবে না, আমরা দেখাই ফেলছি, এটা আমাদের দেখাই ফেলছি। এবার সবাই একটু টাইটেল লিখে নেওয়া হচ্ছে। এবং আবারও বলতেছি, আমাদের এই টাইপের সেলে দুইটা অর্ধকোষ থাকে। এই যেটাকে আমরা বলি জারণ অর্ধকোষ, এই বাম পাশেরটা একটু লিখে দেই এখানে। জারণ অর্ধকোষ। আর এটাকে বলা হয় বিজারণ অর্ধকোষ। জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ। লবণ সেতুতে প্লাস মাইনাস কেন তৈরি হলো? এই যে ক্লোরিন যখন এখানে আসবে, তখন কি, যে এখানে তো একটা পর্দা আছে, উপরে ক্লোরিন বেশি ভিড় করবে না? তাহলে উপরে যদি ক্লোরিন ভিড় করে, তাহলে উপরের সাইডটা এখন মাইনাস হবে। কারণ এটাও তো একটা আহ তুলা বা হচ্ছে কাপড় দিয়ে আটকানো। সো উপরে যদি ক্লোরিন বেশি ভিড় করে, আবারও বলছি, উপরে যদি ক্লোরিন বেশি ভিড় করে, তাহলে উপরের সাইডটা মাইনাস হবে, তো নিচের সাইডটা অটোমেটিক্যালি প্লাস। আর এখানে উপরে পটাশিয়াম বেশি ভিড় করবে, তাহলে উপরের সাইডটা প্লাস, নিচের সাইডটা মাইনাস। এবার সবাই একটু লিখে নেই হচ্ছে কোষ বিভব। হ্যাঁ, জেলি অবস্থায় আয়ন আদান প্রদান হয়। জেলি অবস্থায় আয়ন আদান প্রদানের কোনো সমস্যা নাই।
আচ্ছা, এই পাশে কি লেখা আছে দেখারই দরকার নেই। আমরা যখন কোষের বিভব পড়বো বা আমরা যখন হচ্ছে কোষের ভোল্টেজ পড়বো, এখানে কিছু কাহিনী আছে। কাহিনী হচ্ছে এটা লেখারই দরকার নেই এখানে কি লেখা আছে। কোষের বিভবকে আমরা হচ্ছে প্রথমত ভৌত অবস্থার ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি। আগে দেখি হইতেছে কোষের বিভব মেইনলি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে জারণ বিভব। So, আমি যদি হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের ভিত্তিতে, আদান প্রদানের ভিত্তিতে নরমালি দুই রকম হয়, বাট কেউ কেউ আবার তিন রকম বলে। কি কি? একটা হচ্ছে জারণ বিভব। তো বুঝতেই পারছো জারণ বিভব মানে হইতেছে ইলেকট্রন দানের সময় যে বিভবটা তৈরি হয়। বিভব মানে কিন্তু কাজ, মানে কোনো একটা ঘটনা ঘটার সময় যে কাজ হয় সেটাকে আমরা বিভব বলি আর কি। তো একটা হচ্ছে জারণ বিভব, একটা হচ্ছে বিজারণ বিভব। বিজারণ বিভব। আর যেহেতু একটা সেলে জারণ বিজারণ দুটোটা একসঙ্গে হয়, এই জন্য আমরা অনেক সময় আরেকটা বলি কোষ বিভব। কোষ বিভব মানে জারণ বিজারণের যোগফলটা আর কি, বুঝছো? জারণ বিভব, বিজারণ বিভব আর হচ্ছে কোষ বিভব। এখন জারণ বিভব, বিজারণ বিভব, কোষ বিভব,